আজকে আমাদের আহ, আলোকিত করবেন ব্লগার লেখক আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আসাদ ভাই। আমি আসলে আলোকিত করব কিনা তা তো জানি না, কিন্তু আমাদের যে মতামত বা আমাদেরও যে একটা চিন্তা আছে সেই চিন্তাটা প্রকাশ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানগুলো আপনি নিয়মিত আয়োজন করেন এবং বিভিন্ন জনের বক্তব্য, বিভিন্ন মতের, বিভিন্ন দলের বা বিভিন্ন চিন্তার মানুষকে নিয়ে আসেন। এটা একটা ভালো একটা আলোচনা যত হবে তত আমাদের মধ্যেকার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মিটবে বলে আমি মনে করি। এই জন্য আপনাকে একটা বিশেষ ধন্যবাদ জানাই। জি আসিফ ভাই, এইখানে এই 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 উদ্যোগের পেছনে আপনারও একটা বড় ভূমিকা রয়েছে। যেমন এই যে সেকুলার থট, মুক্ত চিন্তার যে চর্চা এবং সেখানে যুক্তিতত্ত্ব, তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আপনি যে ডিসকাশন করেন, এখানে আপনি একটা একজন বড় পিলার। এবং আমাদের মুফতি সাহেবরা আছেন, তারা একটা সেক্টর দেখছেন। আমি এই রাজনৈতিক ভাবনাগুলো একটু বোঝার চেষ্টা করি এবং আমরা যে আসলে এই সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমরা নিয়েছি, বা আমাদের উদ্দেশ্য, আমাদের চাওয়া, সেটা যে জনকল্যাণমূলক, মানুষের অধিকারের উপরে ভিত্তি করে সেটা সমাজে আসলে প্রকাশ করা বা বোঝানো মানুষকে, সেটাই এই চেষ্টার অন্যতম লক্ষ্য। মানে এই চেষ্টার কারণ আমরা, আসিফ ভাই, শুরুতে আপনার একটি স্ট্যাটাস দিয়ে শুরু করতে চাই। আপনি 10 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন ভাবনা আপনি লিখেছেন। আমি সেখানে একটু ছোট করে, আমি পুরো লেখাটা যদি দর্শকদের একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, লেখাটা পুরোটা আছে, আপনারা অনেকেই পড়েছেন এই লেখাটি। আমি এখানে যা দেখতে পেলাম, আসিফ ভাই লিখেছে যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল সংশয়বাদী, যুক্তিবাদী ও ধর্মে অবিশ্বাসী জনগোষ্ঠী, মুক্তচিন্তার মানুষজন। এরপরে তিনি আরেকটি পয়েন্ট আউট করেছেন যে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যগুলোতে প্রমাণ করে যে এই জনগোষ্ঠীর অস্তিত্ব এখন আর অস্বীকার করা যায় না। তারপরে আসিফ ভাই লিখেছেন যে তারেক রহমানের বক্তব্য শুধু কৌশল নয়, বরং এটি দীর্ঘ অ্যাক্টিভিজম ও সংগ্রামের ফসল। এই যে মুক্তচিন্তকরা যে অ্যাক্টিভিজম করছেন, জীবন হারিয়েছেন, আহত হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য করেছেন, এইটার একটা কালেকটিভ ইম্প্যাক্ট। এরপর আসিফ ভাই লিখেছেন যে আগে নাস্তিক শব্দটি ছিল গালি, অপবাদ, এখন সেটি একটি স্বীকৃত সামাজিক অবস্থান। তারপর আসিফ ভাই এখানে আরও লিখেছেন যে অতীতে মুক্তমনা লেখকদের উপরে হামলার সময় রাষ্ট্র উল্টো তাদেরকে দায়ী করেছিল, এবং তিনি লিখেছেন যে বর্তমান প্রেক্ষাপটে সব মতাদর্শের নাগরিকের নিরাপত্তার কথা বলা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে নতুন প্রজন্মের যুক্তি নির্ভর মানসিকতা, বিশ্বাস না করার অধিকার যে মানবাধিকার, তা দেশ ও আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতিতে স্বীকৃতি একটি বড় হাতিয়ার এবং এটি ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ। কথার পাশাপাশি আইনগত সংস্কার ছাড়া প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হবে না। আজকের অবস্থান পরিবর্তন তাদেরই ত্যাগ, যারা ত্যাগের ফল, যারা লিখেছেন, নির্বাসিত হয়েছেন, প্রাণ দিয়েছেন। অস্তিত্ব অস্বীকারের সময় শেষ, এখন আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি আপনার এই বক্তব্যের সাথে একমত? আপনার অতীতের নির্বাচন কেন্দ্রিক ভাবনায় আপনি আওয়ামী লীগের লোকজনকে বলেছিলেন যে বিএনপিকে যেন ভোট দেওয়া হয়, কারণ জামাত ক্ষমতায় আসলে আমরা যেটা জানি যে এই বাংলাদেশের অবস্থা শেষ হয়ে যাবে। আমরা যদি আসলে ধ্বংস কামনা করতাম, অর্থাৎ শত্রুর বা ভিন্ন মতের মানুষের ক্ষতি চাইতাম, তাহলে বোধহয় বলতাম জামাত ক্ষমতায় আসুক। কারণ আমি এটা অনেক জায়গায় বলেছি, বা আমি মনেও করি জামাত ক্ষমতায় আসলে আসলে মুক্তচিন্তকদের এত কষ্ট করার দরকার নাই। মানুষ নিজ দায়িত্বে মসজিদ টসজিদ ভাইঙ্গা মোল্লাদের পেদাইয়া এই বঙ্গোপসাগরে ফেলবে। এটা ইরানে একটা বড় উদাহরণ, এবং বাংলাদেশের মানুষজন আরও অনেক বেশি অ্যাডভান্স। এখন যে জামাত ক্ষমতায় আসছে কিনা, এখনো রেজাল্ট আসে নাই, কিন্তু অনেকের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে। আপনার পুরো মূল্যায়নটা যদি আমাদেরকে আবার একটু বলতেন, নির্বাচন কেন্দ্রিক, এবং আপনি কি চান, বিএনপি ক্ষমতা আসলে কি চান, জামাত ক্ষমতা আসলে তো আর চাওয়ার অবকাশ থাকে না, যাওয়ার কিছু থাকে না। হ্যাঁ, মানে এরকম আমি চাইতে পারতাম, যে এরকম আমি ভাবতে পারতাম যে জামাত আসুক, বাংলাদেশের মানুষের একটা শিক্ষা হোক, শিক্ষা হলে তারপরে মানুষ সেই শিক্ষাটা নিয়ে তারপরে ইসলামের যে জামাতে ইসলামের যে মতাদর্শ, এটা যে আসলে কি, এটা মানুষ হাড়ে হাড়ে টের পাক। এই জিনিসটা আমি চাইতে পারতাম, কিন্তু এই জিনিসটা আমি চাইতে আসলে নীতিগতভাবে পারি না। কারণ আমরা 71-এ যখন তারা ক্ষমতায় ছিল না, ক্ষমতার একটু অংশ ছিল, একটুখানি অংশ তারা পেয়েছিল, পাকিস্তানি আর্মির সাথে মিলে তারা একটু ক্ষমতা দেখাতে পেরেছিল। তারা কি করেছিল সেটা আমরা সবাই জানি। এখন যদি আমরা তাদেরকে আবার ক্ষমতায় বসাই, তারা যে কি করবে, তারা যদি একদম আলটিমেট ক্ষমতাটা পেয়ে যায়, তারা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে পর্যন্ত চলে যায়,
তারা যে কি করবে সেটা তো আমরা সবাই বুঝি। সামান্য ক্ষমতা পেয়ে যারা এই কাজ করতে পারে, এই ঘটনা ঘটাতে পারে, লক্ষ লক্ষ নারী ধর্ষণের সাথে যুক্ত থাকতে পারে, এরা একদম পুরোপুরি ক্ষমতা পেলে কি করবে এটা আমরা বুঝি। এই কারণে আমি চাই না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে গিয়ে গার্মেন্ট ফ্যাক্টরি। এখন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যেই ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর এটা অনেকখানি দুর্বল হয়ে গেছে, এবং ভারত এবং চীন এই জায়গাগুলা খুব দ্রুত দখল করে ফেলবে। এটা কিন্তু খুবই প্রতিযোগিতার মার্কেট, এখানে চান্স পাওয়া খুবই কঠিন। বাংলাদেশের কোয়ালিটি আছে, বাংলাদেশের যে নারী শ্রমিকরা গার্মেন্টসে চাকরি করে তাদের খুবই চমৎকার, তাদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কিন্তু দখল করতে চীন এবং ভারতের খুব বেশি সময় লাগবে না। এখন যে সমস্যাটা হচ্ছে যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে তারা যেটা করবে, প্রথমেই করবে না, কিছুদিন পরে তারা যে জিনিসটা করবে, মেয়েদের মানে কর্মক্ষেত্রে যাওয়া। এটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানে জামাতের লিডারের যে টুইট, এটা কিন্তু মানে তারা বলতেছে যে এটা হ্যাক করে তারপরে টুইট করেছে, কিন্তু তাদের কথা এটা তো সবাই বোঝে। হ্যাঁ, এত তো বোকা মানুষ না আসলে যে এই এগুলো এডিট করা যায়। ওই যে পেয়ারের সেই বক্তব্য আমার মনে পড়ে গেছে। এবং তাদের কিন্তু মনস্তত্ত্ব এটা যে যেই নারীরা চাকরি করে সেই নারীরা হচ্ছে বেশ্যা মনে করে, একদম স্রেফ বেশ্যা মনে করে, যে এদের চরিত্র ভালো না। এবং আরেকটা ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন যে যারা ধর্ষণের শিকার হয়, সেই ধর্ষণের শিকার হওয়া নারীদেরকেই তারা মানে অপরাধী সাব্যস্ত করে, তাদের চরিত্র খারাপ, তারা ভালো মেয়েরা কখনো ধর্ষিত হয় না, এই টাইপের কথাবার্তাগুলো যখন বলে। এবং এরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে চলে এই যায়। ধর্ষণ নিয়ে একটু যদি শফিকুর, ওই যে জামাতের চুম্মা আমির, সে বলেছে দুজন বদ নারী এবং পুরুষ মিলিত হলে যেটা হয় সেটা হচ্ছে ধর্ষণ। তিনি কি 501 মামুনুল হককে বুঝাইলেন এটা দিয়া, নাকি ইসলামের ভাষায় জেনা যেটা? হ্যাঁ, সেটা তো, কিন্তু এটা তো এই ধরনের কথা তো খুবই আপত্তিকর কথা, এই ধরনের। এবং আমরা জানি যে বৈবাহিক সম্পর্কের মধ্যেও ধর্ষণের ঘটনা ঘটতে পারে। এটা তো এরা কি কখনো বিদেশে যায় নাই? এরা কি কখনো ইউরোপ আমেরিকা ঘোরে নাই? এরা কি কখনো জানে না যে এটা একটা আন্তর্জাতিক মানবাধিকার সনদে এই জিনিসগুলা এখন ইনক্লুডেড? যে আসিফ ভাই, একটু আমি প্রশ্নটা ক্লিয়ার করি। আসিফ ভাই সরি, এটা তো আপনি মানুষের কথা বলছেন, যারা বোধ সম্পন্ন মানুষ, ন্যূনতম বিবেকবোধ আছে, তারা জানে যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে তারা কি করবে এইটার সার্টিফিকেট অন্য কেউ দেওয়ার অধিকারই রাখে না। তারা ইসলামিক ভাষায়, শরিয়া আইনের ভাষায় সে বলছে দুজন বদলোক মানে বিবাহী বহির্ভূত সম্পর্ককে ধর্ষণ বলছে। তো সেটাই যদি হয় তাহলে মামুনুল কি, মানে ওই প্রশ্নটা সুস্থ মানুষের প্রশ্ন না আর কি। তারা তো এখন ইসলামের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরির বিয়ে আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ইসলামের ভিতরেই ইসলামে অ্যালাউড অনেক টাইপের বিয়ে আছে। মুতা বিবাহ শিয়াদের মধ্যে খুবই প্রচলিত, এটা সুন্নিদের মধ্যে একটা সেক্টরের মধ্যে আছে, এখনো প্রচলিত আছে। এবং সৌদি আরবে কিন্তু আরো 2 ধরনের বিয়ে আছে যেগুলো আপনি শর্ট টার্মের জন্য করতে পারেন। এখন এই জিনিসগুলা মামুনুল সেটা করেছে কিনা আমরা তো জানি না। মামুনুল হয়তো এই যে সেই মানবিক বিয়ে যেটা বলে সেই বিয়েটি তারা করতে পারে। এবং তারা কিন্তু ধীরে ধীরে এই আইনগুলা বাংলাদেশে আনবে, এই যে 4 বিয়ে এটাকে প্রমোট করবে। এবং তারপরে হচ্ছে গিয়ে মেয়েদের বাইরে বের হওয়া ধীরে ধীরে বন্ধ হতে থাকবে। এবং যারা হচ্ছে গিয়ে খুবই প্রমিনেন্ট নারী লিডার, হ্যাঁ, তাদেরকে আস্তে আস্তে কমানো শুরু করবে। এই জিনিসগুলা যদি 5 বছরের জন্য যদি আমি চাই, তাহলে এটা একটা বিরাট অন্যায় হবে বাংলাদেশের মানুষের সাথে। বিশেষ করে যে সমস্ত নারীরা মানে 16 ঘন্টা 18 ঘন্টা করে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে মানে তাদের পরিবারটাকে চালাচ্ছে, সেই পরিবার চালানো সেই নারীদের সাথে তো খুবই বড় অন্যায় হয়ে যাবে। আমি তো এই জিনিসটা চাইতে পারি না। নীতিগতভাবেই আমি কখনো আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের মানুষের একটা ইসলাম যে কি জিনিস সেটা একটু শিক্ষাটা হওয়া উচিত। কিন্তু যখন আমি তাদের কথা চিন্তা করি, আমি এটা মনে করি যে এটার সাফারার তো কারা হবে? এটার সাফারার হবে একেবারে যারা নিম্ন শ্রেণীর, যারা গার্মেন্টস নারী শ্রমিক, তারা এটার একদম সরাসরি ভিকটিম হবে। তো এই জন্য আমি মনে করি যে বর্তমান সময় এবং তারেক রহমানের বেশ কিছুদিন ধরেই আমি দেখতেছি, তারেক রহমানের মানে বক্তব্য আমি বেশ কিছুদিন ধরে ফলো করতেছি, এবং দেখতে পাচ্ছি যে তার বক্তব্য এখন হয়তো এটা হতে পারে যে দীর্ঘদিন ইউরোপের পরিবেশে তিনি বড় হন নাই, সরি,
তিনি মানে অনেক বছর মানসিকভাবে থেকেছেন, চিন্তার দিক থেকে মানসিকভাবে চিন্তার সমৃদ্ধ দিক হয়েছে। তো এই দীর্ঘদিন ধরে এই এতগুলা বছর এই দেশে থেকেছেন এবং এই দেশের বিভিন্ন মানুষের সাথে নিশ্চয়ই তিনি মিশেছেন। এখন মানে বিদেশে আসলে বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার পরিচয় হবে, ইহুদির সাথে পরিচয় হবে, সমকামীর সাথে পরিচয় হবে, মানে গে লেসবিয়ান এদের সাথে, ট্রান্সজেন্ডার এদের সাথে পরিচয় হবে, এবং তখন আপনি দেখতে শুরু করবেন যে এরা তো আসলে আমাদের মতোই মানুষ, এরা তো আসলে আলাদা কিছু না। আমরা যেরকম বাংলাদেশে যখন হুজুরদের ওয়াজ শুনতাম, ইহুদি ওরা এটা হ্যাঁ, ওরা খুব খারাপ, সারা পৃথিবী কন্ট্রোল করতেছে ওরা ইহুদিরা, এগুলা যে গল্প গুজব আমরা শুনতাম, কিন্তু ইউরোপে এসে দেখি তারা আমাদের মতোই খুবই সাধারণ মানুষ, তারা বাজারে যায়, বাজার করে এনে রান্না করে। এখন এই জিনিসগুলো যখন তারেক রহমান নিশ্চয়ই এগুলো দেখেছে, বাস্তবে দেখে তিনি এখন বুঝতে পারতেছে যে যারা ধর্মে কিছু মানুষ আছে বিশ্বাস করবে, কিছু মানুষ আছে বিশ্বাস করবে না। এবং আপনি যদি খেয়াল করেন যে জিয়াউর রহমান যখন তার দলটা গঠন করে বা ক্ষমতায় আসে, সেই সময় কিন্তু খুবই প্রমিনেন্ট কিছু নাস্তিক বিএনপির যে উত্থান, বিএনপির যে ভিত্তি, এটার ভিত্তিপ্রস্তর কিন্তু তৈরি করে দিয়েছিল বেশ কিছু কয়েকজন নাস্তিক মানুষ, কয়েকজন মুক্তমনা মানুষ। আমি এই বিষয়ে অবশ্যই মনে করি যে আবুল ফজলের নাম মনে করতে হয়, যদিও আবুল ফজল সরাসরি এসেছিলেন না, জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ছিলেন না, কিন্তু অধ্যক্ষ সাইদুর রহমান ছিলেন। আবুল ফজলের পরে শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যক্ষ সাইদুর রহমান ছিলেন, যিনি হচ্ছেন শফিক রেহমানের বাবা। এবং আরো কয়েকজন মানুষ ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভায়, যারা ছিলেন খুবই প্রমিনেন্ট মানববাদী এবং প্রচলিত ধর্মে তারা বিশ্বাস করতেন না। এদেরকে নিয়েই কিন্তু জিয়াউর রহমান তার যে বিএনপি সেটা গঠন করেছিল। কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে দেখেছি সেগুলো আস্তে আস্তে জামাতের দিকে ঝুঁকে গেছে এবং ধর্মান্ধদের তাল দিয়েছে। এই জিনিসটা আমরা শেখ হাসিনার মধ্যেও দেখেছি। শেখ হাসিনা সবসময় মনে করেছে এটা যে সেকুলারও আমার পক্ষে আছি, এখন ওই মৌলবাদী যেগুলা সেগুলাকে আমি হাত করি। হ্যাঁ, শেখ হাসিনা সবসময় অ্যাপ্রোচটা ছিল এটা যে সেকুলাররা সবসময় আমার পক্ষে থাকবে, যারা হচ্ছে গিয়ে প্রগতিশীল, যারা হচ্ছে গিয়ে মানববাদী, তারা আর যাবে কি, তাদের তো আর যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, তাদের ঘুরে ফিরে আমার এখানে আসতে হবে, আমার ঢেরাতেই আসতে হবে, আমি ওই দিকে মন দিই যারা হচ্ছে গিয়ে মৌলবাদী। এখন মৌলবাদীদের দিকে মন দিতে দিতে সে এমন অবস্থা করছে যে আপনি এখন দেখেন 17 বছরে বাংলাদেশের মানে পুরা চেঞ্জ করে ফেলা যায়, কিন্তু 17 বছরে শেখ হাসিনা ক্ষমতায় থেকে এখন বাংলাদেশের কি অবস্থা দেখেন। বাংলাদেশের এখন রাস্তায় হাঁটা যায় না, বোরখার মানে কালো বোরখায় বাংলাদেশ ছেয়ে গেছে। এখন 17 বছর তাহলে শেখ হাসিনা কি করলো, একটা সেকুলার দল কি করলো? এই জিনিসগুলো আমরা এই 17 বছরে, শেখ হাসিনা 17 বছরে আমরা বারবার সাবধান করেছি যে যা করা হচ্ছে খুব খারাপ করা হচ্ছে। এবং পাঠ্যপুস্তক থেকে মানবতাবাদী লেখকদের জিনিসপত্র বাদ দিয়ে সেখানে ধর্মান্ধ জিনিসপত্র ঢুকানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, কওমি মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে এদেরকে। এই কাজগুলা করে বাংলাদেশের পরিস্থিতিটাই আসলে খুব খারাপ করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং এখন আমি মনে করি যে শেখ হাসিনার আগামীতে ভবিষ্যতে শেখ হাসিনার রাজনীতি আসলে নাই আর বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো ফ্যাক্টর বলে আমি মনে করি না। এখন বাংলাদেশের দুইটা দলই আছে, একটা হচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শেখ হাসিনা যেটা ধ্বংস করেছে সেটা হচ্ছে গণতান্ত্রিক যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ধ্বংস করেছে। গণতন্ত্র ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নাই। এখন গণতান্ত্রিক সিস্টেমে একসময় আপনার পছন্দের মানুষ আসবে, একসময় অপছন্দের মানুষ আসবে, এটাই স্বাভাবিক, আপনার এটা একসেপ্ট করতে হবে। এখন শেখ হাসিনা যেটা করেছে গণতান্ত্রিক সিস্টেমটা নষ্ট করেছে, এবং গণতান্ত্রিক সিস্টেম নষ্ট করার কারণে সবসময় মৌলবাদের উত্থান ঘটে। যখনই আপনি গণতান্ত্রিক সিস্টেম গুলাকে নষ্ট করবেন তখনই মৌলবাদের উত্থান ঘটবে। এটা সারা পৃথিবীতে ঘটেছে। এখন শেখ হাসিনা যেই অপকর্ম করে গেছে তার কাফারা বাংলাদেশে দিতে হবে অনেকদিন। এখন আমি মনে করি মন্দের ভালো হচ্ছে আমি মনে করি না যে তারেক রহমান এসে সংশয়বাদী বা নাস্তিকদের খুব একটা কিছু করবে, বা এটা আমি মনে করি না। আমি মনে প্রাণী মনে করি যে এগুলা জাস্ট কথার কথা, আমি জানি এগুলা, কিন্তু তারপরেও
সে যে এই কথাটা একটা মানে জাতির উদ্দেশ্যে ভাষণে সে, আপনি দেখেছেন কিনা, সে বলেছে কিন্তু যে অবিশ্বাসী এবং সংশয়বাদী যারা আছে তারা সবাই, এই কথাটুকু, এই শব্দটা উচ্চারণ করাটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই শব্দটাই আমরা এতদিন আমি তিনি আগে লিখেছিলেন, বক্তব্য বলেছেন, লিখেছিলেন। বক্তব্য বলেছিলেন, হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারেক রহমানের এই বক্তব্য। আমি অ্যাপ্রিসিয়েট করি ওনাকে। উনি এই জিনিসগুলো এখন বুঝতে শুরু করেছেন নিশ্চয়ই, যে সবাইকে নিয়েই আসলে একটা ধর্মের পক্ষে কথা বললে কেউ বিপক্ষে কথা বলবে, ধর্মের সমর্থন কেউ করলে সেটার বিরোধিতাও কেউ করবে। এটাই একটা বৈচিত্র্যময় গণতান্ত্রিক পরিবেশ, সেখানে একজন আর একজনকে কোপাবে না। যুক্তি দিয়ে আপনি আমার সাথে তর্ক করতে পারেন, আমাকে আমার যুক্তির যে ভুল সেটা ধরিয়ে দিতে পারেন, কিন্তু আমাকে কোপাতে পারেন না। এই কোপানোর যে মানে ইয়াটা, সেটা কিন্তু শেখ হাসিনার একটা কথা এখন মনে পড়ে, যে এইগুলা লিখলে তো মানুষের অনুভূতিতে আঘাত লাগবেই। শেখ হাসিনা কিন্তু এটা বলেছিল যে এই টাইপের লেখালেখি করলে, যেই টাইপেরই লেখালেখি করুক না কেন, একটা লেখা জাস্ট একটা লেখা, একটা ওয়ার্ড, এইটার জন্য কাউকে কোপানো যায় না। এই জিনিসটা শেখ হাসিনাকে বোঝানো যায় নাই। এবং অভিজিৎ রায় হত্যার পরে আমি জানি যে অজয় রায় স্যারকে শেখ হাসিনা গোপনে ফোন করেছিলেন। গোপনে ফোন করে এই তথ্যটা আবার যেন বাইরে প্রকাশ না পায় সেটার জন্য সতর্কতা অবলম্বন করেছিলেন। অজয় রায় স্যারকেও বলে দেওয়া হয়েছিল যে আপনি বাইরে এটা প্রকাশ করবেন না। মানে কতটা ভয় দেখেন, একজন অভিজিৎ রায়ের মতো একজন ব্যক্তিকে মেরে ফেলা হলো। তার বাবা, সেই অজয় রায় ছিলেন শেখ হাসিনারও শিক্ষক, তাকে ফোন করে গোপন রাখতে বলেছিলেন, যে এই জিনিসটা যেন গোপন রাখা হয়। ব্লগার রাজীবের যে পরিবার, সেই পরিবার ছিল। ব্লগার রাজীবের লেখালেখির অনেক কিছুর সাথে আমি একমত না, কিন্তু একজন মানুষের লেখার জন্য কাউকে হত্যা করা যায় না, এটা তো হইতে পারে না। সে যাই লেখুক না কেন সেটার জন্য একজন মানুষকে হত্যা করা যায় না। আপনার যদি সেটা পছন্দ না হয় আপনি পড়বেন না, আপনি সেটাকে রিজেক্ট করবেন, আপনি যুক্তি দিয়ে হয় সেটার বিরোধিতা করবেন অথবা রিজেক্ট করবেন, পড়েন না। আপনাকে কে টেনে ধরে এনে অনলাইনের একটা ওয়েবসাইটে এসে আপনাকে পড়তে বাধ্য করছে? কেউ করছে না। অনলাইনে লক্ষ লক্ষ জিনিস আছে, লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, সেখানে হাজার হাজার জিনিস থাকবে। আপনার ইচ্ছা না করলে আপনি পড়েন না, কেউ আপনাকে বাধ্য করছে না। কিন্তু এই ব্লগার রাজীবের যে নানা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের একজন, যিনি, ওনার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু উনি ছিলেন একদম আওয়ামী লীগের যে শুরু, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, ওনারা যখন আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই সময়ের একজন মানুষ ছিলেন ব্লগার রাজীবের নানা। এবং ব্লগার রাজীবকে মারার পরে প্রথম দফায় শেখ হাসিনা মনে করেছিলেন যে সে বোধহয় আওয়ামী লীগ পরিবারের সদস্য এটা, কিন্তু পরে যখন তিনি দেখতে পেলেন যে রাজীব নাস্তিক এবং কঠোর সমালোচক, ইসলামের কঠোর সমালোচক, এটা জানার পরে তাদের পরিবারকে এক ঘরে করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবার এক ঘরে। হ্যাঁ, এটা মানে জাস্ট লেখার জন্য, মানে তাদের উপরে নানা ধরনের নির্যাতন চলেছে, এবং আওয়ামী লীগ দ্বারা নির্যাতন চলেছে, অন্য কেউ নির্যাতনটা করেনি। আওয়ামী লীগ, ওই এলাকার যে আওয়ামী লীগের এমপি, তারাই ওখানে গিয়ে নির্যাতন করেছে। এইটা কি একটা পরিবারের উপরে কেন ইয়া হবে? আপনার পরিবার আপনি চিন্তা করেন, আপনার পরিবারকে ইয়া করা হইলো। মানে এত প্রতিহিংসা, শেখ হাসিনার সরকারের ভিতরে যে জিনিসটা দেখেছি, যে এত প্রতিহিংসা, যে আপনাকে না পাইলে আপনার পরিবারকে একটা কিছু করবে, এটা কিভাবে? এইটার কাফারা এখন আমাদেরকে দিতে হচ্ছে। এই সংস্কৃতিটা তৈরি হয়ে গেছে, এখন এই সংস্কৃতিটা ভাঙা উচিত। এবং আমি মনে করি যে তারেক রহমানের বর্তমান বক্তব্য একটা ম্যাচিউরড, একটা ভালো বক্তব্য তিনি দিয়েছেন। এই জন্য আমি মনে করি আমাদের আরেকটা জিনিস বলে নেই, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন লাগাতার বলে যাচ্ছে যে ভোট বয়কট, নৌকা না থাকলে ভোট দিব না। আমি মনে করি এটা খুবই বিপজ্জনক একটা, তারা যে কৌশলটা নিচ্ছে এটা খুবই বিপজ্জনক কৌশল। কারণ হচ্ছে, দেখেন, আওয়ামী লীগে যারা ভোট দেয় তারা কেউ কখনো জামাতে ভোট দিবে না। এখন তারা যদি ভোট না দেয়, এটার আলটিমেটলি এটার জন্য গেইন করবে কিন্তু জামাত। কারণ এই ভোটাররা
বিএনপি কে দিত অথবা অন্য কাউকে বামপন্থী দলদেরকে দিত। বিএনপি তাহলে সেই ভোটগুলো পাবে না, তাহলে জামাতের ভোট এবং বিএনপির ভোট কিন্তু কাছাকাছি চলে আসবে। এই যে যেটা হয়েছে আমি এখন দেখতে পাচ্ছি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কারণ আওয়ামী লীগেররা ভোট দিতে যাচ্ছে না। এইটা ছিল বিপজ্জনক একটা চাল। শেখ হাসিনা যেটা চাচ্ছে এখন যে জামাত জিতুক। হ্যাঁ, আসলে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কথাবার্তা শুনে আমার যেটা মনে হয়েছে, তারা একদম মনে প্রাণে চাচ্ছে জামাত জিতে যাক। মানে তারা তাদের যে মনের যে প্রতিহিংসাটা, যে ঠেলা বুঝুক বাঙালি, ঠেলা বুঝুক বাঙালি, মজাটা বুঝুক এবার। হ্যাঁ, আমরা নাই, এখন কয়েকদিন পরে তারা কান্নাকাটি শুরু করুক। কিন্তু এটা তো একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর আসিফ ভাই, পরিকল্পনা, তাই না? এই পরিকল্পনাটা একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই। তার আগে কয়েকটা প্রশ্ন। ভোট না দেওয়ার সিদ্ধান্ত, এটা একটু বিস্তারিত আলাপ। আপনার এখানে একটা শক্ত অবস্থান আছে, আমার এটা দীর্ঘ মানে দেশের মানুষের যে অবস্থা, এখানে তো আসলে আসিফ ভাই গণতন্ত্রের যে চর্চা, এটা আসলে সম্ভব কিনা, বা ইউনুসের যে মেটিকুলাস ডিজাইনে আসলে এই ভোট যাই হবে না কেন এটার যে সঠিক রেজাল্ট হবে, এটা তো আসলেই আমরা নিশ্চিত না। ইউনুসের যে খেলানালা দেখাইছে, এটা একটু শেষে জানবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে একটা বড় অভিযোগ করা হয় যে শেখ হাসিনা নাস্তিকদের নিরাপত্তা দেওয়ার জন্য জেলে নিয়েছেন। আসিফ ভাই একটু বিস্তারিত বলবেন, একটু ইতিহাস তুলতে চাই, আমাদের অতীত। আপনি যে চেষ্টাটা আজকের দিন পর্যন্ত করে যাচ্ছেন, আমি অন্ততপক্ষে আপনার যখন বিরোধীও ছিলাম, আপনার সাথে একটা দ্বন্দ্ব ছিল, তখন আমি মনে প্রাণে বিশ্বাস করতাম আসিফ মহিউদ্দিন আমাদের কাঁধে যাদের লাশ, আমাদের চোখের সামনে যাদের রক্ত দেখেছি, হতে পারে সেটা ইন্টারনেটে বা আমরা ভিন্ন ভিন্ন শহরে অনেকে ছিলাম, কেউ কেউ হাইডিংও ছিলাম, কিন্তু এই লাশগুলো আমাদের চোখের সামনে পড়েছিল। আমরা আজকের দিন পর্যন্ত সেই হত্যার জন্য কাজ করে যাচ্ছি। অর্থাৎ তোমরা আমাদের আদর্শকে হত্যা করতে পারবে না। এবং নিরলসভাবে আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার ব্যক্তি জীবনে কাজ কর্ম, পারিবারিক দায়িত্ব, এরপরও যে জায়গায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে এই মুক্ত চিন্তা। এটা যে অপরাধ না, এই জন্য কাউকে হত্যা করলে আমরা যে মৌলবাদীদের কাছে মাথা মানে নত করি না, তুমি আমাকে হত্যা করতে পারবা, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার বক্তব্য বলে যাব, এবং সেটা শান্তিপূর্ণভাবে। সেই জায়গায় তো আপনি একজন বড়, প্রথমে বলছিলাম, একটা স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছেন। আসিফ মহিউদ্দিন ভাই, আপনার চোখের সামনে অনেকগুলো ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বলে শেখ হাসিনা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য জেলে দিয়েছিল, এটা কত বড় ভুয়া একটা কথা, বা তাদের অজ্ঞতা সেটা একটু যদি জানাতেন। অমির রহমান পিয়াল বা আজম খানরা আওয়ামী লীগের আমলে তারা ইউরোপের দেশে অ্যাসাইলাম ক্লেম করেছে। অ্যাসাইলাম ক্লেমের সময় কি বলতে হয়? শেখ হাসিনা বদনামই করতে হয়েছে, শেখ হাসিনা সরকারের বদনাম করতে হয়েছে, সুনাম করে তো অ্যাসাইলাম ক্লেম হয় না। তাহলে তাদের নিরাপত্তার জন্য কি করেছে? আর আপনি জেলে ছিলেন, নিরাপত্তার জন্য কেন জেল? আচ্ছা, জেল থেকে বের হওয়ার পরে আতঙ্কিত হয়েছিলেন কিনা? আমি তো দেশ থেকে বের হয়ে যাচ্ছিলাম ভাই, নেপালে যাচ্ছিলাম, আমাকে এয়ারপোর্ট থেকে ধরেছে। এক টার্ম জেল কাটানোর পরে হেফাজত যখন বলছে না হয় নাই, এরা জেলেই থাকবে, আরেকবার ধরে নিয়ে গেছে ডিজিএফআই দিয়া, মামলা দিছে। মাদক বিক্রেতা বিশাল এক চোরাকার বাড়ি, এবং সেখানে আমার পাসপোর্ট আর ট্যাব নিয়ে গেছে। ভাই, মাদক ব্যবসায়ী কি এত বড় একটা ট্যাব নিয়ে যায়? মানে এগুলো করেছে তারা, গোপন রেখেছে, দেখেন কোনো মিডিয়া আনতে দেয় না এই খবর। এবং আমার যারা বন্ধু বান্ধব তাদেরকে হুমকি দিয়েছিল। এরপরে দেশ ছাড়লাম পাসপোর্ট ছাড়া। এইগুলো ঘটনা প্রত্যেকের সাথে। আপনি দেশ ছাড়া হতে বাধ্য হইলেন। ভাই, নিরাপত্তাটা কোথায় দিল আমাদেরকে, যদি এটা একটু বলতেন। আওয়ামী লীগের লোকরা যে এই দাবিটা করে, এবং তাদের যে লজ্জা হয় না, তারা মনে করে যে এখনো না ঠিক আছে, শেখ হাসিনা জামাতের সাথে এক প্রকার ব্যবসা বাণিজ্য করেছে। এটা কয়দিন আগে আব্দুল মোমেন, তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বলেছে জামাতের সাথে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য ছিল। হেফাজতের সাথে যে পীড়িত, এই যে মডেল মসজিদ, মাদ্রাসার পোলাপানদেরকে বিশ্ববিদ্যালয়ে আনা, এবং সেই পোলাপানগুলো আপনি দেখেন, এই মাহফুজের ব্যাকগ্রাউন্ড কি? মাদ্রাসা। আপনি দেখেন এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, ব্যাকগ্রাউন্ড কি? মাদ্রাসা। এদের বেশিরভাগ মাদ্রাসা, এবং তারা যে সুন্দরভাবে সাদিক কায়েম টায়েম সরকারের পতন ঘটাইলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এরপরে কি তাদের শিক্ষা হবে না? মানে এই জিনিসটা একটু বিস্তারিত বলেন না ভাই। মূল প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ ভিন্ন মতের মানুষদেরকে বাঁচানোর জন্য এই জেলে নিয়েছে, যেমনটা তারা বলে সংখ্যালঘুরা আওয়ামী লীগের আমলে সেফ। তাহলে ডেটাগুলো কি বলে? রামুর ঘটনা ঘটাইছে কে? আওয়ামী লীগ। নাসিরনগরের সাল্লায় ঘটনা ঘটাইছে কে? নাসিরনগর আওয়ামী লীগ। সাল্লার ঝুমন দাস, মামুনুল হকের অবমাননা হামলা করছে আওয়ামী লীগ। আপনি দেখেন কুমিল্লার নানুয়ার দিঘির পার বাহাউদ্দিন বাহার, প্রত্যেকটা ঘটনার পেছনে প্রায় 90% আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকা। তাহলে এই একটু ভাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের আজকের একটু আনন্দের দিন মনে হচ্ছে। তাদের দুই পক্ষ মারামারি করছে, তারা বসে বসে আনন্দ করছে, তাদের একটু মনে করে দেন না ভাই? আসলে কি তারা এখনো অপেক্ষায় আছে, আপা কবে টুপ করে ঢুকে পড়ে, এই অপেক্ষায় তারা এখনো অপেক্ষা করছে যে আপা একদিন টুপ করে ঢুকে পড়বে আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপা তো আর মনে হয় না
আসা আপার পক্ষে সম্ভব। কিন্তু এই যে আপা বলেছিল যে আহ, লেখালেখি করলে তো মানুষের অনুভূতিতে আঘাত লাগবেই, তাদের নিরাপত্তা আমি দিতে পারবো না। আমার সরকার এই মুক্ত চিন্তার নামে যারা লেখালেখি ধর্মের সমালোচনা করে, অনুভূতিতে আঘাত দেয়, তাদের নিরাপত্তা আমি দিতে পারবো না। এটা তো শেখ হাসিনার একদম সরাসরি বক্তব্য, একদম পরিষ্কার বক্তব্য ছিল তাদের নিরাপত্তা। এবং নিলয় নীল থানায় গিয়েছিল ইয়া করতে, একটা জিডি করতে। সেই সময় তাকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা কি লেখালেখি করেন, এগুলোর তো সরকার তো এগুলোর দায়িত্ব নিবে না। হ্যাঁ, সরকার কেন এগুলোর দায়িত্ব নিবে? আরে একটা রাষ্ট্রের একজন নাগরিক, হ্যাঁ, সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সে রাষ্ট্রের কাছে যাচ্ছে নিরাপত্তা চাইতে, রাষ্ট্র বলে দিচ্ছে যে আপনি কেন লেখালেখি করেন। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্লগারকে যখন গ্রেফতার করা হয়েছে তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি লেখালেখি ছেড়ে দিচ্ছেন না কেন, লেখালেখি করেন কেন? আমি কি লেখালেখি করব সেটা তো আমি শেখ হাসিনার কাছে জবাবদিহি করব না। রাষ্ট্রের তো সেই এখতিয়ার নাই আমি কি লেখালেখি করব না না করব। আমার লেখালেখি, যেটা নিয়ে আমার লেখালেখি করতে ইচ্ছা হয়, আমার যদি ফুল পাখি লতা পাতা নিয়ে লেখালেখি করতে ইচ্ছা হয়, আমি ফুল পাখি নিয়ে লতা পাতা নিয়ে লেখালেখি করব। আমি কোন বিষয়ে ইন্টারেস্টেড হব সেটা তো আওয়ামী লীগ নির্ধারণ করে দিবে না। গণজাগরণ মঞ্চের সময় আমাকে যেটা বলা হইলো যে আমি তো সেই সময়ও এই ব্লগার রাজীব হত্যার ইমিডিয়েট পরে আমাকে সেই সময় বলা হইলো যে আপনি নাস্তিকতা বিষয়ক লেখালেখি এখন আর করবেন না, এইটা করলে আহ, এটা করলে একটু সমস্যা আছে। হ্যাঁ, তো আমি তখন তাদেরকে বললাম যে না, এটা নিয়ে কেন লেখালেখি করব না। আমাদের তো মানে এইটা তো আমাদের কাজের একটা মূল জায়গা, যে মুক্ত চিন্তার আন্দোলন, এটা তো আমাদের কাজের একটা মূল জায়গা। তখন আমাকে নানাভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করা হইলো যে আমি যেন এই বিষয়ে আপাতত লেখালেখি বন্ধ রাখি, কারণ হচ্ছে না হলে মোল্লারা আশকারা পেয়ে যাবে। কিন্তু মোল্লারা আশকারা পেয়ে গেলে তো এই ক্লিয়ার মেসেজটা উপর থেকে দেওয়া উচিত ছিল যে লেখালেখি করা মানুষের অধিকার, মানুষের মত প্রকাশ করা এটা মানুষের অধিকার। মত প্রকাশের জন্য কাউকে আমরা শাস্তির মুখোমুখি করব না। এটা তো শেখ হাসিনার মুখ থেকে এই জিনিসটা বলা উচিত ছিল, কিন্তু সেটা না করে বারবার আমাকে তো বেশ কয়েকবারই জেলে নিয়েছে, এবং জেলে আমার রিমান্ডে এবং জেলে আমাদের সাথে কি করা হয়েছিল সেগুলা দীর্ঘ ইতিহাস, সেগুলা বলবো না। কিন্তু যদি এটা হয় যে নিরাপত্তা দেওয়ার জন্য জেলে নেওয়া হয়েছিল, তাহলে তো তারা এটাও বলতে পারে যে নিলয় নীলকে নিরাপদে রাখার জন্য টুকরো টুকরো করে কাটা হয়েছিল, না হলে আরো খারাপ অবস্থা হতো। মানে আমাদের এক্সট্রিম খারাপ অবস্থার মধ্যেও আওয়ামী লীগের এই নেতাকর্মীরা এসে আমাদের সান্ত্বনা দিয়ে বলবে যে না, তোমাদের যা হয়েছে ভালো হয়েছে, এটা মেনে নাও, তোমাদের এইভাবেই মেনে নিতে হবে। মানে আওয়ামী লীগ যাই করুক না কেন, শেখ হাসিনা যাই করুক না কেন, আমাদের সেটাকে একসেপ্ট করে নিতে হবে, আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ কি? কারণ এই যে বললাম যে আওয়ামী লীগ ভাবে যে সেকুলাররা হইতেছে আলটিমেটলি তো ওদের আমার এই ঘরের ভিতরেই ঢুকতে হবে, তোমরা আর কোথায় যাবা, তোমাদের তো যাওয়ার জায়গা নেই, আমাদের এখানেই আসতে হবে। এই কারণে শেখ হাসিনা সবসময় হেফাজত কি করতেছে দেখেন, হেফাজতের কত সম্পত্তি, হ্যাঁ, রেল লাইনের সম্পত্তি হেফাজতকে দেওয়া হয়েছে, এবং হেফাজতের সাথে চুক্তি করা হয়েছে যে বাংলাদেশের পুস্তক থেকে কি কি সরানো হবে না সরানো হবে সেগুলা হেফাজতের সাথে চুক্তি করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে হেফাজতের একটা বড় ভোট ব্যাংক আছে। কিন্তু আমাদেরকে সবাইকে জেলে ভরা হয়েছে। হেফাজতের যে জঙ্গিগুলা, সেই জঙ্গিগুলাকে তো সেভাবে জেলে ভরা হয়নি, কয়েকদিন রাখা হয়েছে। এবং আমি তা জানি যে এই যে হেফাজতের যে লিডাররা, তারা জেলখানায় খুবই রাজকীয় হালে ছিল, এবং তাদের কোনো সমস্যা হয়নি। জেলে থেকে তারা ফোন টোন ব্যবহার করতো, জেলে থেকে তারা মানুষকে হুমকি ধামকি দিত। এগুলা তো আমি তো জেলে ছিলাম, আমি তো নিজের চোখে দেখেছি এগুলা। তা এবং এই যে পিয়াল, তারপরে এই টাইপের যে লোকজন আছে যাদের কথা আপনি বলছেন, এরা তো দেখেন, আওয়ামী লীগের মুখপাত্র এখন যদি এই টাইপের লোকজন হয়ে ওঠে, এই লোক কি করতো? একসময় পর্নোগ্রাফির ইয়া করতো, তাই না? মানে চিটাগাং মেডিকেল কলেজের মানে বাথরুমে ক্যামেরা বসায় ভিডিও করতো, সেই ভিডিও এনে ছাড়তো,
অনলাইনে, হ্যাঁ, এবং নিচে লিখতো মুক্তিযুদ্ধের মানে জয় বাংলা স্লোগান, জয় বাংলা জঙ্গম, মানে আপনি চিন্তা করেন একটা এটা এখনো তাই করে, এর মন, একটা এর মা, এর এর মেয়ে এগুলো করে। মানে একটা মেয়ে একটা কলেজের একটা মেয়ে, সেই মেয়েটার একটা ফ্যামিলি আছে, সেই মেয়েটার একটা জীবন আছে। এই মেয়েটার বাথরুমে গিয়ে মেয়েটা করতেছে, গোসল করতেছে বা কিছু একটা করতেছে, এই ভিডিওটা তুলে এসে অনলাইনে দিচ্ছে, নিচে টাইটেল দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা মানে কেমন শোনায়, হ্যাঁ, কেমন দেখায়, জিনিসটা কেমন দেখায়, মানে একটা মানে ন্যূনতম একটা নৈতিকতা তো মানুষের থাকে, তাই না? আসিফ ভাই, ছোট্ট এটা একটা নিচে ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা বলি আসিফ ভাই, আমি না বললে এটা অনেকে ভুল বুঝবে। আপনি তো স্ক্রিনে আছেন এবং আমরা, আমাদের শুভাকাঙ্ক্ষী বা সমমনা বাংলাদেশে এমন কোন সেক্টর আছে যেখানে নাই? এই ইউনূস সরকারের একটা পররাষ্ট্র, এখন যেহেতু তাদের সময়টা শেষ, এটা খোলাখুলি বলা যায়। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের এক সমমনা বন্ধু আছে, তার সে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আর বিস্তারিত না বলি। আমাকে হঠাৎ করে একদিন পাঠাই বলতেছে, আওয়ামী লীগ কি টাকা পয়সা দিয়ে অমিপিএলদের ভাড়া করে তাদের মানে দিয়ে একটা শব্দ বলেছে এটা মারার জন্য? আমি বললাম কি হয়েছে? বলছে যে অমিপিএল, সে সরাসরি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পিনাকের মাকে সে ধর্ষণ করবে এবং সেজন্য অন্যান্য কি উপাদান দরকার সেগুলো লিখে একদম সরাসরি। এই যে আজকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার আসনে জিতেছেন বিপুল ভোটে, তাকে পর্যন্ত লাইভে গালাগালি করেছেন, এবং যে উপস্থাপিকা ওইখানে তার গালাগালির কারণে তাকে লাইভ থেকে বের করে দিয়েছে, তাকে মানে যত সব নারী বিদ্বেষী কথাবার্তা বলে গালাগালি করেছে। তো এটা আগে। পরের ঘটনা হচ্ছে যে পিনাকের মাকে ধর্ষণ সে করবে, একজন জিজ্ঞেস করেছে, বৃদ্ধ মানুষ, তারপরে সে কি উপাদান ব্যবহার করবে সেটাও লিখেছে। ইউনুসের এই যে প্রেস উইং এর শফিকুর, ও করেছে কি, ওই ছেলেটাকে দায়িত্ব দিয়েছে আমাদের সমমনা যাকে, যে দ্রুত এটা ট্রান্সলেট করো। ট্রান্সলেট করে তারা করেছে কি, বিভিন্ন দেশের দূতাবাসে এটা পাঠিয়েছে যে আওয়ামী লীগ ফিরলে তারা আমাদের জুলাই যোদ্ধা নারী মাদেরকে ধর্ষণ করবে, বাদ যাবে না বৃদ্ধারাও। এই ঘোষণা অমিপিয়াল নামক এই আওয়ামী লীগের ডান হাত, শেখ হাসিনার ডান হাত উল্লেখ করেছে। সে তার ফেসবুককে সরাসরি ঘোষণা দিয়েছে, তার অনুসারীদেরকেও একই কাজ করতে বলেছে। তার তো ওই প্রোফাইলটা ভেরিফাইড, এবং সে যে আওয়ামী লীগের শেখ হাসিনার ডান হাতে, এটা প্রমাণ করেছে। তার এক লাইভে যে শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছিল, ওইটাও আবার এখানে অ্যাটাচ করছে। আমাকে ছেলেটা, এটা ওই বন্ধুটা পাঠিয়ে বলল, এরকম আত্মঘাতী লোক আছে, এখন তারা বিপদে এবং তারা এই কাজ করছে। এবং সে ওইটা তারপরে কিন্তু পাঠিয়েছে বিভিন্ন দূতাবাসে। এই যে আওয়ামী লীগ ফেরা কঠিন হয়েছে ওই পিয়ালদের জন্য, ভাই এটা একটা ঘটনা ছিল, জানাই রাখলাম। এবং ইতিহাসে মানে পাবে এই নথিগুলো সব, এগুলো সব পাওয়া যাবে, তাই না? এবং জি। এই যে ওনার নাম কি, যে প্রেস সচিব, ওনার নাম কি? শফিকুল, ডাস্টবিন শফিক, জি। শফিকুল সাহেব, ওনার ফ্যামিলিকে নিয়েও আমি দেখলাম যে হ্যাঁ, তার মেয়েকে নিয়ে মিয়া খলিফার ছবির সাথে খুবই নোংরামি করা হয়েছে। এবং মানে এই টাইপের লোকজন, এবং শেখ হাসিনা এসে তাদের সাথে আলাপ করতেছে, এবং তাদের এতিম নামক এতিমের যে একটা আছে, ভালো দোকান, কিন্তু তাদের ব্যবসা অনেক ভালো হচ্ছে, এটা ঠিক। এবং নামটাও খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তাই না? এতিম যে ছেলেরা, সেই ছেলেদের ছেলেদের কান্নাকাটি, এবং আপা এসে তখন তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। এই জিনিস মানে শেখ হাসিনার কি একদম ন্যূনতম বুদ্ধিশুদ্ধি সব কি মানে খোয়া গেছে? এখন কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই যে কোন জায়গায় এসে কথা বলা যাবে, কোন জায়গায় এসে কথা বলা যাবে না? এটার যে একটা আছে, স্কেল আছে, এই লিমিটটা পার হওয়া যাবে না, এইটুকু কি শেখ হাসিনার এখন আর নাই? মানে মাথা কি পুরা ওনার নষ্ট হয়ে গেছে নাকি? আমি শেখ হাসিনাকে মনে করতাম বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে, শেখ হাসিনা হচ্ছে সবচাইতে ঘাঘু পলিটিশিয়ান বলে মনে করতাম এক সময়। কিন্তু বর্তমান সময়ের কর্মকাণ্ড দেখে আমার এই ভুলটা ভাঙতেছে, যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের সবচাইতে ঘাঘু পলিটিশিয়ান আসলে সে না। আমি তাকে এই সমস্ত দিক থেকে, কূটনামির দিক থেকে শেখ হাসিনাকে মনে করতাম অনেক, সে মানে কূটনা বুদ্ধি যেটা আছে সেটা অনেক ভালো আছে, কিন্তু এখন দেখতেছি কোনো বুদ্ধি ওনার নাই। এই যে পিয়াল টাইপের লোকজনের সাথে সে করতেছে, সেটাতে আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি হবে? মানুষ আওয়ামী লীগকে চিনবে এদেরকে দিয়ে। আমি আবার দেখলাম যে বহু বছর আগে আমার একটা লেখা একটা স্ট্যাটাস, সেটা আবার এখন অনেকদিন দেখলাম ভাইরাল হয়েছিল বেশ কিছু দিন। আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম যে এই অমিপিয়ালের মেয়ে আছে, একটা অমিপিয়ালের মেয়ে যখন জানতে পারবে যে তার বাবা এই কাজ করত, যে মানে মানে কলেজের মেয়েদের ভিডিও করতো এবং ভিডিও অনলাইনে ছাড়তো,
এই জিনিসটা যখন তার মেয়ে জানতে পারবে, তার মেয়ের কাছে এই জিনিসটা কেমন লাগবে? একটা মানে বাবা তো সবার কাছে একটা সুপার হিরো, তাই না? বাবা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চরিত্র একজন মানুষের জন্য। কিন্তু এই বাচ্চা মেয়েটা যখন বড় হবে এবং জানতে পারবে, তার কাছে কেমন লাগবে তার বাবা এই কাজ করতো, এই কাজ করে তার হইছে। এখন তারা ইউরোপে চলে আসছে, ইউরোপে এসে তো এখন তো এই মানে এটা তো করাই যায় না। পিনাকির বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকতে পারে, পিনাকিকে আমরা গালি দিয়ে ভাসায় দিতে পারি, সেটা ঠিক আছে। কিন্তু পিনাকির মা, পিনাকির বউ বা পিনাকির মেয়ে নাই, তারপরে যদি মেয়ে থাকতো, মানে নারী সদস্যদের উপরে উপরে তাদের এত ইয়াটা কেন, এত খায়েশটা কেন? যে তুমি পারলে পিনাকিকে কিছু করো, তুমি পিনাকির মা বা মাটাকে নিয়ে কেন এসে যাইতে হবে? আসিফ ভাই, এই এরা তো জিনিসগুলো খুবই ডিসগাস্টিং। ঐতিহাসিকভাবে প্রমাণিত পারভার্ট, এরা তো নারীদেরকে আক্রমণ করবে এখন। কিন্তু শুধু জিজ্ঞাসা এটা আসিফ ভাই, যে শেখ হাসিনা ওইখানে গেল কেন? হালের গরু মারা গেলে তো ভাই বউকেও মা ডাকে, এইটা না হয় বুঝলাম আওয়ামী লীগের অবস্থা খারাপ। পিয়ালরা মনে করে যে আমাদের অনেকেই তারা ভাবতেছে আমরা নাকি আওয়ামী লীগ। এখন আসিফ ভাই, আমরা তো আহমেদিয়া সম্প্রদায়ের উপরে যখন অ্যাটাক হয় আমরা পাশে দাঁড়াই না? বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যখন অ্যাটাক হয় আমরা তো নাস্তিক, কিন্তু তাদের পাশে তো দাঁড়াই, কারণ তারা ভিকটিম। আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমানে ভিকটিম, এটা সত্য। তাদের অনেক সদস্যদের উপরে জামাত শিবির কত বড় খারাপ সেটা তো আমরা জানি। তো আমরা তাদের অধিকারের জন্য কথা বলতে গেলেও কিন্তু এই গুন্ডারা এরা এসে এই ঝাঁপাইয়া পড়ে আসিফ ভাই। কিন্তু যেটা ইয়েটা ছিল যে এই যে একের পর এক আওয়ামী লীগের নির্লজ্জতার কারণে তারা যে নিজেরাই ভিকটিম হয়েছে। দেখেন আসিফ ভাই, যতগুলো স্থাপনা ভেঙেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মোল্লা, প্রত্যেকটা মসজিদ থেকে শেখ হাসিনাকে গালাগালি করা হয়েছে, যেগুলোকে তিনি কিন্তু পেট্রোনাইজ করেছেন বিপুল অর্থ এবং প্রশাসনিক সার্বিক আয়োজন করে। দেখেন আসিফ ভাই, আজকে জামাতের যারা ইলেকশন করছে সরাসরি, আমির হামজা থেকে শুরু করে এরা সবাই কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ভাড়ায় গিয়ে তারা কিন্তু এই মাচায় বসে ওয়াজ মাহফিল করতো। মিজানুর রহমান আজহারী আওয়ামী লীগারদের একজন প্রিয় ব্যক্তিত্ব ছিল। এই যে আল্লামা লীগ, আওয়ামী লীগের একটা বড় অংশকে যে তারা আল্লামা সাইদির ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, এই যে সে কত বড় ধূর্ত। ইসলামিক পড়াশোনা আজহারের অত বেশি নাই, সে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলে আধুনিকভাবে দেখাইতো, তার রূপগুণ আলাদাভাবে দেখানোর চেষ্টা করতো। তো এই যে ভাওতাবাজি করতে দেওয়া, আওয়ামী লীগ তো সেটা করেছে। তাদের এই ভুলগুলো যখন আপনি এখন বলে দিচ্ছেন, অনেকে আপনাকে হয়তো বকাঝকা করবে। আওয়ামী লীগাররা বন্ধুও চেনে না, তারা তাদের সমালোচনাও জানে না, তাদের যে কারণে পতন হয়েছে সেটাও তারা জানতে চায় না, বলে আপনার কারণে পতন হয়েছে। আপনি কিছু বলবেন এই বিষয়ে? আরে আরে, আমরা না থাকলে আপা এখনো থাকতো। কিন্তু এই যে আমি কিন্তু ইউনূস যেদিন দেশে আসলো, সেই দিনে আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম যে ইউনূসের প্রথম যে কাজটা হবে সেই কাজটার ভিতরে একটা লিখেছিলাম যে ছাত্রলীগের যেই নেতা কর্মীরা কোনো ধরনের ইসের সাথে যুক্ত না, কোনো অপরাধের সাথে যুক্ত না, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এটা কিন্তু আমার ওই লেখা, আপনার আলোচনাতে আমি এসে এটা বলেছিলাম। জি, বলেছিলেন যে যে ছাত্রলীগে তো অনেক ছাত্র জড়িত ছাত্রলীগের সাথে। ছাত্রলীগ তো বাংলাদেশের সবচাইতে ছাত্র আন্দোলনের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে ছাত্রলীগ, তাই না? মানে অনেক অনেক বছর ধরে। এখন ছাত্রলীগের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সরাসরি খুন বা সরাসরি দুর্নীতি এগুলোর সাথে যুক্ত না, এরকম অসংখ্য মানুষ আছে। তাদের তো কোনো দোষ নাই। আমি এসে শুরুতেই বলেছিলাম যে একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা, একটা ভালো সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে, ক্ষমতা নেয়ার পরই প্রথম দায়িত্বটা হচ্ছে আমার বিরুদ্ধে যারা ছিল এতদিন, তারা এতদিন আমার সাথে যেই কাজটা করেছে, আমি যখন ক্ষমতা পাচ্ছি তখন আমি তাদের সাথে সেই একই কাজটা করব না। এই পলিসিটা পরিষ্কার রাখা, যে তারা আমার সাথে এটা করেছে। এটা ম্যান্ডেলার একটা পলিসি ছিল। এটা ম্যান্ডেলা যখন কালোদের অধিকার নিয়ে আন্দোলন করছিল, দীর্ঘ বহু বছর ধরে আন্দোলন করছিল, ম্যান্ডেলা যেদিন ক্ষমতা নিয়েছে সেই দিন তার পলিসিটা ছিল এটা, যে এতদিন সাদা চামড়ার মানুষরা আমাদের সাথে যেই আচরণ করেছে, এখন আমরা ক্ষমতা পেয়েছি, আমরা ঠিক একই আচরণ ওদের সাথে করব না। এই জায়গাটাতে স্টপ করতে হবে, যে এখন সাদা এবং কালো সবারই সমান অধিকার থাকবে। এই জিনিসটা আমি ইউনূস সরকারের কাছে মানে জানিয়েছিলাম, যদিও আমাকে নিশ্চয়ই ইউনূস সরকার পাত্তা দিবে না, কিন্তু তারপরে আমি আমার পক্ষ থেকে বলেছিলাম যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
তখন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাকে গালিগালাজ শুরু করলো, যে যে ওদের যে আগে ছিল সিপি গ্যাং, এখন বোধহয় নাম চেঞ্জ করছে, এরা এসে গালিগালাজ করলো যে তোর সহানুভূতি লাগবো না, যা তুই তুই তো মানে জামাতের নাস্তিক শাখার আমির, হ্যাঁ, আমাকে বলতেছে। কিন্তু আমি তো আওয়ামী লীগের থেকে টাকা পাওয়ার জন্য এই কাজ করি নাই, বা আওয়ামী লীগ আমাকে কোনো একটা কিছু দিবে, সুযোগ সুবিধা দিবে, সেটার আশাও নাই। কারণ আওয়ামী লীগ আগামী অদূর ভবিষ্যতে কখনো আর ক্ষমতায় আসবে এটা আমার মনে হয় না। আমরা এই কাজগুলা করেছি কারণ হচ্ছে যে আমরা চাই না কোনো সাধারণ মানুষের উপরে নির্যাতন হোক, কোনো সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার হোক, যেই মানুষটা কোনো অন্যায় করে নাই তার উপর অত্যাচার হোক। আমাদের পলিসিটা তো এইটা। এখন আওয়ামী লীগের সাথে জড়িত অনেক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা আসলেই একটা মন প্রাণ থেকে একটা সেকুলার সমাজ চায়, সেকুলার দেশ চায়। কিন্তু এই জিনিসটা তো মনে রাখতে হবে যে এই মানে ধর্মান্ধতাও যে জিনিস, দলান্ধতাও তো একই জিনিস। দলান্ধতার ভিতরে, এই দুটোর ভিতরে তো বেসিক কোনো পার্থক্য নাই। আপনি যখন নিজের যুক্তি বুদ্ধি বন্ধক দিয়ে দিবেন তখন তো আপনি আসলে একই গোয়ালের গরু। এখন এই টাইপের লোকজন আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ হচ্ছে সেটার বিরোধিতা করেন, তারা যদি আপনাকে এটার জন্য গালিগালাজও করে, আমার মনে হয় না সেটাতে আসলে খুব একটা আপনার মন খারাপ করার মতো কিছু আছে, বা এটা আপনি ক্রেডিট হিসেবেই নেন যে আপনার এই গালিগুলা হচ্ছে আপনার মুকুটে আরো নতুন নতুন পালক অ্যাড করতেছে, এটা এই হিসেবে নেন। আমি এই হিসেবে নেই যে যত গালি আমাকে দিবে ওরা, তত আমি মনে করি আমি জায়গা মতো কথাটা বলতে পারছি, যেই কারণে সে আমাকে এই যে ইয়াগুলা দিলাম, কয়েকদিন ধরে যে স্ট্যাটাস দিলাম, সেটাও আমি দেখতেছি প্রচুর পরিমাণে আওয়ামী লীগের নেতাকর্মী এসে আমাকে মানে একদম গালি দিয়ে ভাষায় দিচ্ছে যে আমি কিভাবে তারেক জিয়াকে আমি সমর্থন করলাম। তারেক জিয়াকে আমি সমর্থন করি নাই। মানে বাংলাদেশের মানুষের একটা কমন টেন্ডেন্সি আছে যে তারা মনে করে আমি যদি একটা দলকে সমর্থন করি তার মানে আমি সেই দলের একেবারে অন্ধভক্ত, বা এই দল যতই আকাম কুকাম করুক এরপরে আর আমি কিছু বলবো না। দেখেন না যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি বিএনপির সমালোচনা করি কি করি না সেটা একটু দেখেন না। তারেক রহমান যদি কোনো খারাপ কিছু করে বা এমন কিছু করে যেটা বাংলাদেশের মানুষের বিপক্ষে, তাহলে আমি সেটা সমালোচনা করি কি করি না সেটা দেখেন না, একটু ওয়েট করেন না। তারা নিজেরা যেরকম তারা মনে করে যে শেখ হাসিনা, আমি আওয়ামী লীগ, আমি আর মানে আওয়ামী লীগের কখনো সমালোচনা করতে পারবো না। আমাদের পলিসিটা তো এরকম না। আমি যেটা মনে করি যে তারেক রহমানকে আমি এই নির্বাচনে সমর্থন দিচ্ছি, তার মানে এটা না যে আমি আমার বুদ্ধি বা আমার মগজ তারেক জিয়ার কাছে আমি বন্ধক দিয়েছি, তা তো না। আমি যেটা মনে করি তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্য ভালো ছিল, এই অনুসারে সে কাজ করবে বলে আমার মনে হয় না। যদি কাজ না করে তখন আমি সমালোচনা করব, কিন্তু আপাতত তারেক রহমান ছাড়া তো আমাদের কাছে আর কোনো ওয়ে নাই, না হলে তো জামাত আসবে। এই সহজ কথাটাই আসিফ ভাই কাউকে বোঝানো যায় না, মানে বিশেষ করে আওয়ামী লীগারদের বোঝানো যায় না যে 2013 সালে গণজাগরণ মঞ্চে আমরা কি চেয়েছিলাম, আওয়ামী লীগের কাছে আমরা কি আওয়ামী লীগের বন্ধু বা পীড়িত করতে গেছি না, আমাদের অধিকার, আমাদের মানে দাবি কি ছিল, এই মুক্তিযোদ্ধার বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে রাজাকারদের বিচার হবে, এবং সেই বিচারটা শেখ হাসিনা না করার টালবাহানা থেকেই তো আমরা রাজপথে গেছিলাম। এবং পরবর্তীতে সেই গণজাগরণ মঞ্চ দখল করা আওয়ামী গুন্ডাদের আক্রমণ, আজকে আপনি তারেক রহমানের উপরে যে আশা করছেন, যে ভরসার আপনার জায়গা, এটা তো আপনি, এই আশা তো আমাদের শেখ হাসিনার উপরে ছিল। আমরা তো দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম এই জন্যই যে আমরা তখন তো তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। 2008 সালের ইলেকশন নিয়ে তো কোনো সন্দেহ নাই। 8 শেষ ধরলাম 9, তারা অসম্ভব জয় পেয়েছে। আওয়ামী লীগ গণমানুষের ভোট নিয়ে ক্ষমতা এসেছিল, তাদের কাছ থেকে আমাদের গণতান্ত্রিক চাওয়া ছিল। আমরা তো মব না, আমরা তো যে গোলাম আজমের হাসপাতাল তো আমাদের পাশেই ছিল, একটা ঢিলে তো একটা পানির বোতলকে ওই হাসপাতালের দিকে খেয়াল করেও মারে নাই। তো শেখ হাসিনা আমাদের করলো কি, আমাদেরকে শুধু মানে ছাত্রলীগ লেলাইয়ে দিল না, এই পিয়ালদের মতো গুন্ডাদের লেলাইয়ে দিল, তারপরে তারাও ভাগলো, আমাদেরও বাংলাদেশে থাকতে দিল না, একে একে বাধ্য করলো বের হইতে। এবং আওয়ামী লীগের উপরে তো আশা প্রত্যাশা, আমরা তো মানে আর কিছু নাই, তারা তো স্পষ্টভাবে জানান দিয়েছে তাদের কেবলা হেফাজত। এখন আওয়ামী লীগের পতনের পরে তাদের উপরে যখন নির্যাতন হয়, আমরা তাদের ডিফেন্ড করি, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের উপরে আমরা
এই বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা, আমাদের এইগুলো হচ্ছে আমাদের গৌরবের জায়গা। হ্যাঁ, বাঙালি, আমি পাহাড়ি, এই বিভাজন আমরা না করলাম, কিন্তু একটা তো জন্মভূমির প্রতি দায়িত্ব থাকে আসিফ ভাই। তো সেই জায়গা থেকে এখন আবার একটু আওয়ামী লীগে ফিরে যাব, তবে একটু একটা ভিডিও না দেখাইলেই না। অনেকগুলো জায়গা থেকে খবর আসছে যে জুলাই জঙ্গি যারা আছে তারা ব্যাপক ভাবে পরাজিত হয়েছে, এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি জয়ী হয়েছেন, এবং তিনি প্রথম যে নামটি নিয়েছেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছেন, জিয়াউর রহমানকে উৎসর্গ করেছেন। ভাই, এই যে আপনি এই লোকটার এই কান্দানি একটু বলবেন, আমি দুঃখিত এটার জন্য। সম্পন্ন করার তৌফিক দিন। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। কত বড় হন্ড, ইচ্ছা করে এটা দেখাইলো তার অডিয়েন্সদের কাছে। আমি একটু পার্থক্য বুঝতে চাই, এ যখন বিপদে পড়ে কান্দে, আর তার যে ওস্তাদ সে যখন আনন্দে থাকে তখন অজ্ঞান হয়ে যায়। মানে চিন্তা করে যে রে আমরা তো জেতার কথা না, কেমনে জিতলাম, মানে এটা তো হইতেই পারে না, অজ্ঞান হয়ে যায়। আর এ যখন বিপদে পড়ে তখন কান্দে। এই যে কান্দি এবং অজ্ঞান, এই পুরো বিষয়টা নিয়ে মানে জামাত, শোনা যাচ্ছে জামাত হারছে, শফিকুর ওই যে চুম্মা আমির সে তার নিজের আসনে হেরেছে। তো এগুলো তো বাস্তবতা। তো বিএনপির উদ্দেশ্যে, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা, যদি তারা জয়ী হয় জামাতকে কি কোলে নেবে, যেভাবে আওয়ামী লীগ হেফাজতকে কোলে নিয়েছিল? এই হেফাজতের তৈরি হয়েছিল শেখ হাসিনা, আবার বলি শেখ হাসিনা একজন নারী, সেই নারীর ছায়া ধরে টান দেওয়ার উদ্দেশ্যে তারা সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনা বলেছিলেন না, নারীদের সমমর্যাদা, সমান আইন, সম্পত্তি সমান ভাগ পাবে। সেই উদ্যোগটা নেওয়ার পরেই তো হেফাজত তৈরি হয়েছিল। না, নারীরা তো অর্ধেক পুরুষের, তারা তার দাসী হবে, তারা বন্দি থাকবে, তারা ঘরে থাকবে। হেফাজত, সেই হেফাজত যে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে, শেখ হাসিনার নারী নীতিকে, একটা চমৎকার সিদ্ধান্ত ছিল, সেই নারী নীতিকে চ্যালেঞ্জ করে তারা তাদের উদয় ঘটলো এবং তাদেরকে বন্ধু বানাইলো। আজকে বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য জামাতের যে চেষ্টা ছিল, সেইখানে দাঁড়াইয়া যদি বিএনপি যেতে, তাহলে কি তারা আবার জামাতকে বন্ধু বানাবে কিনা অতীতের মতো? আসিফ ভাই, তাদের প্রতি আপনার? আমার মনে হয় না, কারণ হচ্ছে জামাতের সাথে তাদের একটা রাজনৈতিক সম্পর্ক থাকলেও যে নীতি নির্ধারণী যে বিষয়গুলো আছে, যেমন ধরেন নারী নীতি, আমি দেখলাম যে একটা বিষয় হচ্ছে যে তারেক রহমানের যে ওয়াইফ, হ্যাঁ, উনি কিন্তু একজন খুবই শিক্ষিত মানুষ, এবং তারেক রহমানের যে মেয়ে, উনিও কিন্তু একজন শিক্ষিত মানুষ। ওনাদের কথাবার্তা যেটুকু আমি শুনেছি, আমি খুবই অল্প শুনেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে নারী ইস্যুতে ওনারা যদি থাকেন তাহলে কম্প্রোমাইজ হবে না, বিষয়টা কম্প্রোমাইজ হবে না। জামাত যদি প্রেশার ক্রিয়েটও করে, নানাভাবে প্রেশার ক্রিয়েটও করে, আমার মনে হয় যে ওনারা দুজন এই জায়গাটাতে একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এবং তারেক রহমানের কথাবার্তাতেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারেক রহমান এখন অনেকখানি বুদ্ধি পরামর্শ করেন, অন্য মানুষের সাথে বুদ্ধি পরামর্শ করেন। মানে অনেক মানুষ আছে, শেখ হাসিনা যেরকম, যে নিজে যেটা বোঝে সেটাই সে করতে চায়, কিন্তু তারেক রহমানকে আমার মনে হয়েছে উনি ওনার ফ্যামিলির সদস্যদের সাথে বুদ্ধি পরামর্শ করেন যে কোনটা করা উচিত বা কোনটা বলা উচিত। এই জিনিসটাও একটা ভালো ব্যাপার। এবং ওনার ফ্যামিলির ভিতরে আমি দেখছি যে দুজন শক্তিশালী নারী সদস্য দাঁড়ায় যাচ্ছে, এবং ভবিষ্যতে আবারও, এখন আমাদের বাংলাদেশের কথা তো এটা অবশ্যম্ভাবী যে বাংলাদেশে যে পরিবারতন্ত্রই চলবে, ছেলে আসবে, ছেলে আসবে বা ছেলের মেয়ে আসবে, এইভাবেই চলবে আসলে। কিন্তু এটা যদি চলেও, তাহলেও আমরা দেখতে পাই যে তারেক রহমান কিন্তু এখন তার মেয়েকে সামনের দিকে নিয়ে আসছে, এবং ভবিষ্যতে হয়তো আমরা আরেকজন নারী রাজনীতিবিদকে পেতেও যাচ্ছি। এখন আমি মনে করি যে, অনেস্টলি আমি মনে করি যে নারীদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, পুরুষদের থেকে নারীদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। নারীদের হাতেই সবসময় ক্ষমতাটা থাকা উচিত, বাংলাদেশের ক্ষমতা। এবং আমি মনে করি যে তারেক রহমান যদি এখন নির্বাচনে যেতেন, উনি ওনার পরিবারের সাথে বুদ্ধি পরামর্শ করেই যদি সিদ্ধান্তগুলো নেওয়া শুরু করেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের নারীদের জন্য বিশেষ করে সেটা সবচেয়ে ভালো হবে। ওনারা এই জিনিসগুলো কম্প্রোমাইজ করবে বলে আমার মনে হয় না। যে ডেভিলস অ্যাডভোকেসি যেটা হয় না, যে এখন আমরা যদি আওয়ামী লীগের দিকে একটু তাকাই আসিফ ভাই, গণতন্ত্র ধ্বংস করার শেখ হাসিনার উপরে যে দায়টা রয়েছে, এইটা কি
বিএনপি পর্যন্ত যায় না, 21 গ্রেনেড হামলার মাধ্যমে কি প্রমাণ করতে চাইলো তারেক জিয়া এবং লুৎফর রহমান বাবর, উই আর লুকিং ফর শত্রুজ, যে আওয়ামী লীগ যেন নিশ্চিহ্ন হয়ে যায়। তো আওয়ামী লীগ ক্ষমতা আসলো নির্বাচিত হয়ে, তারপরে 2013 যে ঘটনাটা, এই রাজাকারদের বিচার, এটা শেখ হাসিনা চায় নাই করুক, কিন্তু বাধ্য হয়ে তারা করলো। তারপরে তো তাদের আসলে ক্ষমতা দখল করে রাখা ছাড়া আর কি উপায় ছিল? পরবর্তীতে যে স্বৈরাচার হয়ে ওঠা অনেকটা, এবং সর্বশেষ এই যে ধরেন দেউলিয়া হয়ে যাওয়াটা, আওয়ামী লীগ পুরো আমলাতন্ত্রে ঢুকে গেছিল, তাদের কিন্তু কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। যুবদল বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, সব কিছু দুর্বৃত্তদের হাতে দখল ছিল। হাসান মাহমুদ, ওবায়দুল কাদের থেকে শুরু করে সর্বশেষ ইয়াং যারা আসলো, পলক ইন্টারনেট বন্ধ করে নিয়ে বন্ধ হয়ে গেছে। আমাদের 2024 সালে এসে মূর্খ নির্বোধ, তারা যেভাবে মানুষকে নির্বোধ বানায় রাখতে চেয়েছে সেটাই ভেবে নিয়েছিল। আসিফ ভাই, ওই জায়গা থেকে যদি একটু স্টার্ট করেন, যে এখন তারেক জিয়াকে আবার সেই খাম্বা বাবা পরিণত হবে 10%, ওইভাবে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, নাকি আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করবে আবার? আমার মনে হয় যে এখন এই যে গ্রেনেড হামলার যে ঘটনাটা, গ্রেনেড হামলার ঘটনার সময় কিন্তু আমি ভয়ঙ্কর আওয়ামী লীগ সমর্থক ছিলাম, এবং যেদিন গ্রেনেড হামলা হয়েছিল সেদিন আমি কিন্তু মিছিল করতে বের হয়েছিলাম, যে শেখ হাসিনার পক্ষে আমি মিছিলে ছিলাম, এবং সেদিন আমি পুলিশের ইয়াও খাইছি, লাঠি পেটাও খাইছি শেখ হাসিনার পক্ষে মিছিল করতে গিয়ে। 21শে আগস্টের যে গ্রেনেড হামলা সেই দিন, এই ঘটনা আমার মনে আছে, এবং আমার কাছে মনে হয় যে ওই ঘটনাগুলার প্রত্যেকটা জিনিসের একটা নিরপেক্ষ তদন্ত যদি হইতো, একদম দলীয় তদন্ত মানে দলীয় তদন্ত বাদে একদম নিরপেক্ষ তদন্ত হইতো, তাহলে আসলে মূল বিষয়গুলো খুব ভালোভাবে আমরা জানতে পারতাম যে এটার পিছনে কারা ছিল। আমার মনে হয় যে সরকারের ওই সময় সরকারের কিছুটা তাদের জানা ছিল, তারা অবগত ছিলেন কিছু কিছু, কিন্তু ডিরেক্টলি যে তারেক রহমান যে তাদেরকে হত্যা করে সবাইকে হত্যা করে ফেলার জন্য এগুলা করাইছে, সেটা আমার কাছে মনে হয় যে এখনো প্রমাণিত না, এখনো পরিষ্কার না। এখন এতদিন পরে, এবং তারেক রহমান সম্পর্কে যে দুর্নীতির যে অভিযোগগুলা, সেই অভিযোগগুলা তো আমরা জানি যে প্রচুর পরিমাণে দুর্নীতি সেই সময় হয়েছে। তারেক রহমানের পরিবার, তারেক রহমানের যে জাহাজের বিজনেস, সেই বিজনেসেও প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। এখন তো আসলে আশাবাদী হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই, হ্যাঁ, যে তারেক রহমান সেই পুরনো খোলস থেকে বের হয়ে এখন একটা নতুন রাজনীতি শুরু করবেন। এইটা ছাড়া তারেক রহমানের তো আমিও সমালোচনা করেছি, তারেক রহমানের, জিয়াউর রহমানের সমালোচনা আমিও করেছি, কিন্তু এখন তো এই জিনিসটা থেকে বের হওয়ার সময় আসছে। তারেক রহমানের এই জিনিসটা এখন, অতীতে উনি করেছেন কি করেন নাই, বা ওনার আত্মপক্ষ সমর্থনে উনি কি বলবেন না না বলবেন, সেগুলো সবকিছুই বাদ রেখে এখন যদি উনি যেটা করেন যে নতুন ভাবে সবকিছু করি এবং নতুন ভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, দেখেন এখন কিন্তু তারেক রহমানের হাতে একটা স্কোপ আছে, একজন জাতীয় নেতাতে হওয়ার একটা বিরাট সুযোগ আছে। তারেক রহমান যে যখন বাংলাদেশে ফেরত আসলেন এবং খালেদা জিয়া যেদিন মারা গেলেন, সেই দিন যে বিপুল পরিমাণ জনসমাগম হয়েছিল, তারেক রহমানের কাছে এখন এমন একটা স্কোপ আছে যে স্কোপটাতে উনি বাংলাদেশের ইতিহাসে মানে স্মরণীয় নেতা হয়ে উঠতে পারেন, ওনার সেই ইয়াটা আছে। কিন্তু তোর শুরুটা তো আসিফ ভাই ওরকম বলে না, যেমন তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে 2 মাসের জন্য নিষিদ্ধ করেছেন। সারা বাংলাদেশ যখন মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, এরকম ব্যক্তিদেরকে ধ্বংস করে দেওয়ার যে চেষ্টা চলছিল, তখন আমার দেখা বাংলাদেশে একমাত্র সাহসী ব্যক্তি, মানে মুক্তিযুদ্ধের পক্ষে যদি যিনি দাঁড়িয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে কিন্তু স্থগিত করেছিলেন। তিনি রুমিন ফারহানাকে তিনি কিন্তু নমিনেশন বাতিল, মানে তাকে নমিনেশন দেন নাই, তারপর দল থেকে বহিষ্কার করেছেন। সেই রুমিন ফারহানা কিন্তু আজকে জয়ী হয়েছেন। তারেক রহমানের সিদ্ধান্ত যে ভুল ছিল, এই দুজনের জয় আমি খুশি। জি, রুমিন ফারহানা, আমি ওনাকে অসাধারণ লাগে, মানে তিনিও কিন্তু মুক্ত চিন্তার মানুষ, আমি যদি ভুল না করে থাকি, এবং তিনি প্রাণীপ্রেমী, এইগুলো অনেকগুলো বিষয়ে তার মানে খোলসের বাইরে যায়, ভণ্ডামির বাইরে যায়, যে আমি তা, সেই যে একটা বিষয়, আমি এটা মন ভরে গেল যে ফজলুর রহমান এবং রুমিন ফারহানার এই বিষয়টা নেই। কিন্তু তারেক রহমান কিন্তু তাকে নমিনেশন দিলেন না, তাকে দল থেকে বহিষ্কার করলেন। দলের দুঃসময় তিনি দলে ছিলেন। তারেক জিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি কিন্তু জয় ছিনিয়ে আনলেন। তারেক রহমানের এই ভুলগুলো যদি ভবিষ্যতে থাকে, তাহলে তো ভাই এটা ওই যেই তারিখ সেই তারিখই মনে হচ্ছে।
কিন্তু আমার মনে হয় যে এটা দলের যে একটা মানে নিয়ম ফলো করার যে বিষয়টা আছে সেটার জন্য ওনাদেরকে ইয়া করা হয়েছে। আমার মনে হয় না যে তারেক রহমান ওনাদের দল থেকে বের করেছে অন্য কোনো কারণে। দলের যে নিয়মতান্ত্রিক যে ইয়াটা সেটা ফলো করে নাই দেখে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা। এটা আপনি যখন হাইরার্কি মেনটেন করবেন একটা দলের যে ইয়া তিনি তো ডিজার্ভ করতেন আসিফ ভাই, ওই নমিনেশনটা তিনি পাবেন, কারণ তার নমিনেশনটা যাকে দেওয়া হয়েছে ও একটা মোল্লা, তো ইসলামিক দল ওই জোটের একজনকে দেওয়া হয়েছে, তো উনি দুঃসময়ে দলের ছিলেন, ওনারকে তো নমিনেশনটা দেওয়া উচিত ছিল না? আপনি বিএনপির 10 জন নেতার নাম মনে করলে আওয়ামী লীগের পুরো টার্মে মানে এই 2009 থেকে যদি আপনি 2024 দেখেন, তো রুমিন ফারহানা অন্যতম 10 জনের ভিতরে অন্যতম একজন। ওনারা দুজন আবার বিএনপি তো ফেরত আসবে, আমার যেটা মনে হয় ওনারা দুজন কিছুদিনের মধ্যে বিএনপি আবার তাদেরকে ফিরে আনবে। কারণ হচ্ছে গিয়ে গঠন মানে না, ফজলুর রহমান বিএনপিতে ছিলেন আসিফ ভাই, ফজলুর রহমান বিএনপিতেই ছিলেন, সাময়িক বহিষ্কার করেছিল, কিন্তু রুমিন ফারহানা তিনি যেভাবে বলেছিলেন আমি রুমিন ফারহান, আমার দল টল লাগে না, মানে একপেশিয়া যারা কারচুপি উনিও ফেরত আসবেন, খুব বেশি দিন লাগবে না। কারণ হচ্ছে গিয়ে এই জিনিসটা, এই শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হয়েছিল, এটা একটা কৌশলগত ব্যবস্থা বলে আমার মনে হয়, অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যদি দলের ইয়াটা ফলো না করো তাহলে এই ধরনের শাস্তি যে কারোর ক্ষেত্রেই নেওয়া হবে। তো আমার মনে হয় যে ওনারা একজনকে তো ইয়াই করা হয়েছে, আরেকজনকে নিয়ে নেওয়া হবে। রুমিন ফারহানা এবং ফজলু সাহেব ওনাদের দুজনের বিজয়ে আমার তো খুবই ভালো লেগেছে এই দুইটা বিজয় দেখে। এবং জামাতের যে নেতা তার পরাজয়, তার কি পরাজয় হয়েছে, অফিসিয়ালি কি ঘোষণা এসছে যে তার পরাজয় হয়েছে? আমি এইটাই শোনা যাচ্ছে। আমাদের দর্শকরা অনেক স্মার্ট, প্রিয় দর্শক আপনারা একটু জানাবেন আমাদেরকে আপনারা রেজাল্ট কে কি জানেন, কারণ অনেকে আমাদের যেটা করেন শোনেন কানে, হাতে দেখা গেল ফোনে অনেক কিছু করেন, জেনারেশন অনেক পাল্টেছে, তো আপনারা ধীরে ধীরে জানাতে থাকেন। আসিফ ভাই, ঠিকই যে মনে হচ্ছে যে জামাত ভালোভাবেই হারছে, তারা যেভাবে মিলিটারি এবং সার্বিক মেকানিজম ব্যবহার করে এবং 1000 কোটি টাকা তারা এবার ইয়ে করেছে, মানে 1000 কোটি টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করেছে, তার প্রমাণ যদি আপনি বলেন, প্রমাণ দেখানো যেতে পারে। আমরা জানি যে জামাতের নায়েবে আমির পর্যায়ের অনেক লোক অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছেন। আসিফ ভাই, যে পিনাকির আবার এই লোকটা, আচ্ছা মানে সে যেহেতু জামাতের এখন ভার্চুয়াল আমির, ফ্রেঞ্চ ভট্টাচার্য যেভাবে খামিনি ফ্রান্স থেকে গিয়ে ইরান দখল করেছিল, ওইভাবে একটা তার ইচ্ছা যে সে দখল করবে, সরকারি কর্মকর্তাদের মিলিটারিদেরকে হুমকি ধমকি অনেকদিন ধরে দিয়ে আসছে। তো জামাতের অবস্থান নিয়ে একটু বলেন না আসিফ ভাই, আপনি তো আওয়ামী লীগের চাচাছোলা বিশ্লেষণ করলেন, বিএনপিও করলেন, জামাত কতটা প্রাসঙ্গিক রাজনীতিতে এবং জামাতের আমির পিনাকি কতটা? জামাতের সমালোচনা করার তো আর কোনো জায়গা নেই। আপনি জামাতের কি সমালোচনা করব? জামাত তো জামাত, মানে নর্দমার আর কি প্রসঙ্গ। ওদেরকে তো আমি বাংলাদেশের অংশই মনে করি না। ওদেরকে আমি কেন, ওরা হচ্ছে পাকিস্তানের অংশ, বাংলাদেশে রয়ে যাওয়া পাকিস্তানের অংশ। এখন এই পাকিস্তানের অংশ যদি ভালো কিছু করে বা খারাপ কিছু করে, তাতে আমার মনে হয় না বাংলাদেশের কারোর কিছু যায় আসে। কিন্তু যেটা মারাত্মক ব্যাপার, যে এই নির্বাচনে আমি দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে একটা বড় অংশ জামাতকে ভোট দিয়েছে বা ভোট দিচ্ছে। এটা আমার কাছে মানে জামাত যে তাদের ভেতরে ভেতরে যে গুপ্ত রাজনীতি এবং যে তাদের আসলে কৌশলটা অনেক বছর আগে থেকে একই রকম ছিল এবং একই রকম আছে। তারা যে তাফসির করে, এলাকার বড় ভাই সে যে তাফসির করার জন্য ডাকে, নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তার রুমে ডাকে যে আসো আমরা একটু কোরআন পড়ি, আমরা একটু তাফসির করি। এই জিনিসগুলা কিন্তু বহু বছর আমি একদম ছোটবেলা থেকে দেখে আসছি এই জিনিসগুলা, এবং এখনো এই জিনিসগুলা চলছে। এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে জার্মানিতে পর্যন্ত এখন এই জিনিস ঢুকে গেছে। আমার মানে শহরে আমি জানি যে কয়েকটা তাফসির গ্রুপ আছে, তারা তাফসিরের জন্য ডাকে এবং তাফসির করার ফাঁকে ফাঁকে তারা জামাত ইসলামীর নীতি আদর্শ এগুলা প্রচার করে। কেন জামাত ইসলামীকে ভোট দিতে হবে এবং জামাত ইসলামীকে ভোট দিলে বাংলাদেশ কত এগিয়ে যাবে, এই জিনিসগুলা তারা প্রচার করে। এই জিনিসগুলা তো মানে একদম ছড়ায় পড়ছে, ইউরোপে ছড়ায় পড়ছে, বিশেষ করে লন্ডনে এবং জার্মানিতে, ইটালিতে এবং নিউ ইয়র্কেও এই জিনিসগুলো ছড়ায় পড়ছে। এই জিনিসগুলা থেকে
আসলে সমালোচনা করারও মতো কিছু নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে কাজগুলা করছি সেই কাজগুলো যদি আমরা আরো ভালোভাবে করতে পারতাম, যে আলোচনা, বিতর্ক, আহ, এই বিষয়ে আমি একটা জিনিস আশা করব, আহ, যে তারেক রহমানের কাছে আমি আশা করব, বা যারা বিএনপিতে যারা আহ, ক্ষমতা নেবেন এবার, তাদের কাছে আমি একটা জিনিস আশা করব, যে আপনারা দয়া করে দেখেন, অনেকগুলা মানুষকে তো, অনেকগুলা মুক্ত চিন্তার মানুষদেরকে তো হত্যা করা হয়েছে। হত্যা করে তো আমাদের কথা বন্ধ করা যায় না, এই জিনিসটা আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন। এবং কিছুদিন পরে পরে এখানে সেখানে নবীকে অবমাননা করা হয়েছে, নবীকে এটা করা হয়েছে, এই সমস্যাটা কিন্তু থেকে যাবে। এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। এই সমস্যাটার সমাধান যদি আপনারা চান, আগামীতে এই যে সরকার আসতেছে তাদেরকে আমি এই মেসেজটা দিতে চাই, বিএনপি যদি আসে তাহলে বিএনপি কে এই মেসেজটা দিতে চাই, যে এই প্রবলেমটার সলিউশন যদি আপনারা চান, তাহলে যারা মুক্ত চিন্তার মানুষ তাদেরকে ওপেনলি কথা বলার সুযোগটা তৈরি করে দেন। আপনারা টিভি চ্যানেলে বিতর্কের আয়োজন করেন, আপনারা নিয়ে আসেন জামাত ইসলামীর সদস্যদেরকে নিয়ে আসেন, আপনারা হেফাজত ইসলামের সদস্যদেরকে নিয়ে আসেন, আমাদেরকে নিয়ে আসেন, এবং আলোচনাটা তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকুক, যুক্তি তর্কের মধ্যে সীমাবদ্ধ থাকুক, হাতাহাতি মারামারিতে না যাক। এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেক এই সমস্যাটার একটা সমাধান হবে। এই যে নবীকে অবমাননা করেছে এই জন্য পোড়ায় মেরে ফেলছে, এই না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আরেকটা জিনিস যেটা বলতে চাই আসাদ ভাই, জি। মনীষা চক্রবর্তীর ওনার উনি কি জয়ী হয়েছেন? ওনার ওনার না, উনি জয় হন নাই। ওনাকে নিয়ে অনেক উচ্ছ্বাস রয়েছে অনেকের মাঝে। আরেকজন আছেন সাকিব ভাই, কি জয়ী হয়েছেন? সাকিব ভাই বোধহয় জয়ী হয়েছেন নাকি? জোনায়েদ সাকিব। এখনো শিওর বলা যাচ্ছে না, দর্শকরা জোনায়েদ, ওই এলাকার কেউ থাকলে যে আমি কয়েকজনের ব্যাপারে একটু ইন্টারেস্টেড, যে এই কয়েকজন যদি জেতে তাহলে আমার কাছে মনে হয় যে আমার ভালো লাগবে। জি।